আবছায়া চারিদিক, ঝাপসানি ঝুম, পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম। উষার দুয়ারে এক তুষারের ঢেউ, কখন পড়েছে ভেঙে জানে না তো কেউ। ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার, দিকে দিকে বাজে যেন শীতের সেতার। সুনির্মল বসুর কবিতা শীতের সকাল। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই আয়োজনটি প্রতিদিন সন্ধ্যা 6:15 থেকে সরাসরি সম্প্রচারিত হয়। আমাদের শুক্রবারে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনাদের সঙ্গে আছে আমি পাভিল ইসলাম, আর আমাদের সাথে আজ এই মুহূর্তে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন সদা হাস্যোজ্জ্বল এবং গুণী অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং 21শে পদক প্রাপ্ত বরেণ্য অভিনয় শিল্পী দিলারা জামান। এই শীতের সন্ধ্যায় আপনাকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার পরিবারে আপনি প্রথম মেট্রিক পাস করেছিলেন এবং সেই সময়ের সমাজ বাস্তবতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। মেঘে মেঘে তো অনেক বেলা হলো, আমার বয়স এখন 82 বছর চলছে। তো পেছনের দিকে তাকালে কখনো কখনো আসলে এটা বয়সের জন্য হয়, হয়তো খুব স্মৃতিকাতর হয়ে পড়ি, নিজের অজান্তেই কান্না চলে আসে। আবার এক এক সময় খুব পুলকিত হই যে এত এত মায়া, এত ভালোবাসা, এত কিছু। এবং কবির কথা মনে হয় যে বলি যে মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, না আমি এই পৃথিবী ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে কোথাও যাব না, তবু তো যেতে হয় এক সময়। এবং মানুষ যে বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকার সার্থকতাই হলো তার এই সংগ্রাম। জি, সেই সংগ্রাম তার নিত্যদিনে বেঁচে থাকার জন্যে, কিছু তার আত্মাকে বাঁচিয়ে রাখার জন্যে। এই আত্মার সঙ্গে সম্পৃক্ততা হলো আমাদের সংস্কৃতি আর কি। এক এক দেশের এক এক রকম সংস্কৃতি। আমাদের যে সংস্কৃতি সেখানেও নানান রকম প্রভাব এসছে, সেগুলোকে ধরে নিয়েই আমরা এগিয়ে গেছি। তো আমি যে সময় কাজ করেছি সে সময় কাজটা প্রায় যুদ্ধের মতনই ছিল। তখন মাত্র মেয়েরা সব তাদের বাধা বের হয়ে চৌহদ্দি থেকে বেরিয়ে তারা লেখাপড়ার দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় সাংস্কৃতিক অঙ্গনে তাদের চলাফেরা অনেকটাই দুরূহ ছিল। ওই যে বললাম যে আপনার মানে শৈশবের মানে কথা কি মনে পড়ে যে ওই সময় আপনি মনে পড়ে? হ্যাঁ, আমি ওই সময়ের কথাগুলো শুনতে চাচ্ছি। কিভাবে আপনি পড়াশোনা করলেন বা মেট্রিক পাস করলেন এবং তারপর? আমার আম্মা যেটা করতে পারেনি তার ভেতরের যে লালিত স্বপ্নটা, সেগুলো উনি আমার ভেতর দিয়ে পূরণ করতে চেষ্টা করেছিলেন। যে উনি প্রায় বলতেন যে বুঝিও নি, সাঁতার কাটছি অমনেই সব আমাকে তাড়াতাড়ি নিয়ে আসলো পুকুর পাড় থেকে যে চলো চলো তোমার ইয়ে হবে বিয়ে, এবং আমাকে বসিয়ে দিল। তো উনি তখন নাবালিকা ছিলেন, সেই জন্যে বিয়েতে যে মদ দেয় সেটা উনি দেননি, ওনার মামা সেটা দিয়েছেন। তারপরে সাবালিকা যখন হলেন, তারপরে আমার নানা এবং তার আত্মীয় স্বজনরা আমার মায়ের দেখলেন যে একটা ভালো সুপাত্র, তখনকার দিনে ইঞ্জিনিয়ার চাকরি করে, ব্রিটিশ আমলের কথা বলছি, ওনারা আর দেরি করেননি। কিন্তু যেহেতু আম্মা ছোট ছিলেন তখন 2 বছর তাকে আর স্বামীর সংসারে যেতে দেয়নি। তারপরে উনি গেলেন এবং খুব অল্প বয়সে বর্ধমান আমার আব্বার কর্মস্থল, উনি ইঞ্জিনিয়ার যেহেতু সেখানে নিয়ে আসলেন। পড়ালেখা আর হয়নি, বিয়ে হয়ে গেছে, ক্লাস 4 পর্যন্ত পড়েই ওনার পড়া শেষ, আর স্কুলে যেতে পারেননি। তো উনি খুব স্বপ্ন দেখতেন যে অন্তত আমার মেয়ে ম্যাট্রিক পাস করবে। আর যাই হোক, তারপরে পড়াশোনা করলাম এবং আমাদের পরিবারের আমি বলতে গেলে কি আমি প্রথম আমার নানার বাড়িতে এবং দাদার বাড়িতে আমি প্রথম ম্যাট্রিক পাস করেছি আর কি। তো আপনারা ক ভাই বোন? আমরা 4 ভাই বোন, আমার 2 ভাই এবং 2 বোন। আমরা এখন 1 ভাই আর এবং 2 বোন আমরা বেঁচে আছি। জি 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 জি। তো মানে খুবই একটা ইন্টারেস্টিং কথা, আপনার ব্যক্তিগত জীবন। যদিও মানে আপনি তো সম্পর্ক করে বিয়ে করেছিলেন, তো এটা মানে খুব অদ্ভুত লাগে যে ওই সময়ে একটা পরিবার এটা কিভাবে মেনে নিয়েছিল এবং বিয়ে সংসার নিয়ে আপনার এখন মানে চিন্তা কেমন, এই যে নতুন প্রজন্মের জন্য আপনার পরামর্শই বাকি? না,
বিয়ের আগে আমাদের সময় তো মানে কেউ কাউকে হয়তো দেখেও নি, এরকম ভাবেও বিয়ে হয়েছে, কিন্তু এখন যেহেতু সময় বদলে গেছে, জানতে চায় যে তার যে যার সাথে সে সমস্ত জীবনটা অতিবাহিত করবে, তার সঙ্গে তার মানসিক যে বোঝাপড়া, তার রুচি, তার সব কিছুর সঙ্গে কতখানি তার সঙ্গে মিল হবে, তারপর কতখানি সে আগের সময়ের তো স্বামী মানে তার উপর একটা প্রভুত্ব থাকবে স্ত্রীর উপরে, এবং স্বামী যেটা বলবে সেটাই শুনতে হবে। এখন মেয়েরা নিজেরা পড়াশোনা করছে, স্বাধীন হয়েছে, তাদের নিজস্ব মতামত আছে, সুতরাং সে আগে বুঝে নিতে চায়। শুধু স্বামীকে বুঝলেই হবে না, যে পরিবারে সে যাচ্ছে সে পরিবারের সঙ্গে তার কতখানি সে অ্যাডজাস্ট করতে পারবে, বা তারা তাকে কিভাবে গ্রহণ করবে, সব কিছু বুঝেই মেয়েরা এখন আগের মতো আর ওরকম নির্বুদ্ধিতা আমাদের মতো ওই সময়ের মতো না, সব বুঝে শুনেই তারা এগিয়ে যায় এবং হুট করে কিছু করে না, নিজেকে শক্ত, নিজের অবস্থানটা বোঝে। এবং সংসার মানেই তো একটা বিরাট দায়িত্ব, এই এরকম বাবা মায়ের কাছে থাকে শুধু পড়াশোনা ঘুরে বেড়ানো, এটা তো ব্যাপার না। তো সব বুঝে টুঝেই তখন এগিয়ে যায় এবং সংসার জীবনে তারা প্রবেশ করে আর কি। এখনকার ছেলে মেয়েরা অনেক বুদ্ধিমান, মেয়েরা না। কিন্তু আপনার পরিবার ওই সময় আপনার এই বিষয়টি কিভাবে নিয়েছিলেন? প্রথমে তো বাধা ছিলই, কারণ আমার স্বামী তখন মাত্র 250 টাকার স্কলারশিপ পায় বাংলা একাডেমিতে, উনি রিসার্চ ফেলো ছিলেন, ফোকলোর নিয়ে কাজ করতেন আর কি। তো এই 250 টাকা নিয়ে দিয়ে কিভাবে সংসার করবে, স্বভাবতই বাবা মার তো চিন্তা থাকেই। আপনি কি ওই সময় ঢাকা ইউনিভার্সিটিতে এমএ করছিলেন? তখন আমি এমএ ক্লাসে ভর্তি হই, এবং তখন আমি একটু সাহিত্য চর্চা করতাম, তো তখন আমরা আমাদের সব সাহিত্যিক যে সব বন্ধুরা ছিল, আমরা তখন ওই হয়তো মাসে 2 মাসে 3 মাসে বাংলা একাডেমির ওই চত্বরটাতে বাইরে ওখানে ঘাসের উপরে বসে সাহিত্য চর্চা করতাম, মানে একটা লেখা নিয়ে আসতাম, ওগুলো পড়তাম, তারপরে সেগুলো সমালোচনা হতো। কখনো আবার তো আজাদ অফিস ছিল, আজাদ অফিসের মাঠে, সেখানে কবি হাবিবুর রহমান ছিলেন, সেখানে আকরাম খাঁকেও দেখেছি, উনি একবার প্রায় 100 বছর বয়স, কিন্তু এভাবে পড়ছেন খালি চোখে, অবাক হয়ে গেছিলাম তাকে, তার দৃষ্টি শক্তির এরকম প্রখরতা দেখে। তো সেই মানুষটি, তাকে বইয়ে তার কথা পড়েছি, তাকে সামনে থেকে দেখলাম। তো এইসব বড় বড় মানুষদের সঙ্গে, আর বাংলা একাডেমি তখন একটা আমাদের কাছে বিরাট আকর্ষণ, ওইখানেই আমি আমার স্বামী আমার লেখাটা, আমি যে লেখাটা পড়েছি তারপরে সমালোচনা করলেন, তা আমি খুব রেগে গেছিলাম যে একটা লেখা দিয়েই সব বিচার করছে, এইভাবে আর কি অভিমান থেকে তর্ক থেকেই তারপরে আর কি। আপনারা নিজে নিজে বিয়ে করে নিয়েছিলেন এবং পরে পরিবার আমার বিয়েটা খুব ঐতিহাসিক। আমার বিয়ে হয়েছে জিয়া হায়দারের বাসায়, কবি জিয়া হায়দার বাসায়, আর সেখানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন মিলে, তখন ছিলেন তখন ছড়া লিখতেন, নামটা মনে আসছে না, তো উনি আমার মামা সেজেছিলেন, সাক্ষী ছিলেন দুজন, সাক্ষী বিয়েতে। তো আমার মামা লুৎফুল হায়দার চৌধুরী, উনি বাংলা একাডেমিতে তখনই করতেন, আর আমার মামা এহতেশাম হায়দার চৌধুরীও ছিলেন, আর মোফাজ্জল হায়দার চৌধুরী শহীদ, উনি আমার মামা। তো লুৎফুল হায়দার চৌধুরী যখন নাকি শুনেছেন, উনি খুব কষ্ট পেয়েছে, হ্যাঁ আমি ওর মামা, আমি কি ওদেরকে দুজনকেই আমি পছন্দ করি, আমাকে বললে আমি কি থাকতে পারতাম না, এরকম ব্যাপার স্যাপার। তো আমরা সবাই জানি এটা মোটামুটি, যে সৌন্দর্য এবং স্বাস্থ্য সম্পর্কে আপনি খুবই সচেতন, এবং আপনি নিজেও দেখতে মানে অসম্ভব সুন্দর একজন মানুষ। না, তো এই বয়সে আপনার এই রূপ লাবণ্যের বা ফিট থাকার রহস্যটা কি? আসলে কিচ্ছু রহস্য নেই, আমার 100টা অসুখ বিসুখ নিয়েই থাকে। আসলে আমি চাই যে একটু অনিয়ম না করে একটু নিয়মের মধ্যে থাকলে, শৃঙ্খলার মধ্যে থাকলে, যতদিন আয়ু আছে যাতে ভালো থাকতে পারি আর কি। এই রোগ শোক নিয়ে তো চলতেই হবে, কিন্তু বিছানায় গড়িয়ে বিছানায় পড়ে থাকা, আরেকজনের উপর সমস্ত ভার এগুলো খুব কষ্টের। আমার স্বামীকে তো দেখেছি 2 বছর উনি আসলে একজন
স্বপ্নবাজ মানুষ ছিলেন আর কি। খাওয়া দাওয়া স্বাস্থ্য কোনো ব্যাপারে উনি সচেতন ছিলেন না। সাহিত্য এবং খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। একটা খেতে বসছেন এটা নিয়ে আর ফোনে কথা বলছেন বা কি খেলা হচ্ছে ক্রিকেট ওটাই দেখছেন, খাওয়া ওইখানে এরকম। তো এইগুলো নিয়ে আর কি চলতে হয়েছে। দেখে তো আমি একটু সাবধান আগে থেকে হই আর কি। আমিও কিন্তু অনেক অসুখ বিসুখ নিয়ে আছি। আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, 42 বছর ধরে আমি সেই রোগটা পালছি। তবে চেষ্টা করি যে যতক্ষণ আছি ভালো থাকতে চাই আর কি, কন্ট্রোলের মধ্যে রাখছি অসুখ। জি জি জি। আপনার নিশ্চয়ই মনে আছে যখন আপনার হাজবেন্ড ফখরুজ্জামান চৌধুরী অসুস্থ হয়ে বিছানায়, তখন এনটিভি থেকে আমি এবং মোস্তফা কামাল সৈয়দ দেখতে গিয়েছিলাম। আপনি ছিলেন শুটিংয়ে, তখন আপনি মানে এসেছিলেন আমার মনে হয়। আমার তখন আমি এর সঙ্গে স্মরণ করছি মোস্তফা কামাল সৈয়দকে, যার দীর্ঘ সময় ধরে মানে সম্পৃক্ততা এই এনটিভির সাথে, এবং উনি আমার স্বামীর খুব বন্ধু মানুষ, ভাবি, এবং ওনার শাশুড়ি জেবুন্নেসা, উনিও একজন খুব ভালো গীতিকার। উনি কিন্তু একসঙ্গে আমরা এমএতে ভর্তি হয়েছিলাম এবং এমএ পড়েছি আর কি। ও পরিবারের সঙ্গে আমাদের খুব একটা ঘনিষ্ঠতা, এবং কামাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে ওই খেলাধুলার কথাই হতো। আমরাও দেখেছি। তো তারা সবাই চলে গেছে, মানে স্মৃতিভারে আমি পড়ে আছি। এত সুন্দর। এবং মুস্তাফা ভাইয়ের আব্বা যিনি ছিলেন সৈয়দ জিল্লুর রহমান, উনিও কিন্তু রেডিওর ছিলেন, পাকিস্তান পিরিয়ডে একদম জাদ্রেল একজন অফিসার। তাকেও পেয়েছি আমি যখন প্রথম রেডিওতে নাটক করি আর কি। তো আপনার বড় মেয়ে তানিরা জামান চৌধুরী ডেন্টাল সার্জন, বর্তমানে ইউনিভার্সিটি অফ টরন্টোতে শিক্ষকতা করছেন। আর আপনার ছোট মেয়ে জুবাইরা জামান চৌধুরী কোম্পানিতে চাকরি করে ওকলাহোমাতে। আচ্ছা, আর ছেলে আছে, সেও এখন ওই ব্যবসা ছোটখাটো ওই বোট হাউস আছে আর কি তার ইয়েতে, সুনামগঞ্জে। সুন্দর এটা তার মাথায় এসছে ইয়ে থেকে, ওই যে ভারতের কেরালাতে দেখে এসে ওই প্রথম এখানে করেছে। এখন অনেক হয়েছে, ভালোই বেশ ঘরে, মানে নৌকা, কিন্তু সুন্দর ঘর টর তোমার থাকার জন্যে, হোটেলের মতন চমৎকার। এই সঙ্গে আমি আরেকটা কথা বলি যে আমি জীবনে আমার প্রথম আউটডোর শুটিং টেলিভিশনের, সেটা এই নৌকার মধ্যে একটা, তখনকার দিনে খান জয়নুল ছিলেন, ওনার লেখা আর কি, একজন বিখ্যাত অভিনেতা। তো ওনার লেখা, সেটা হলো পিনিশ নাটকটার নাম। হ্যাঁ, ওই পিনিশ নৌকাগুলো তখন সদরঘাটে, পিনিশ মানে বিরাট গয়না নৌকা, মালপত্র আনা নেওয়া করতো। তারপর সেগুলো যখন পুরনো হয়ে যেত, সেগুলো সদরঘাটে হোটেলের মতো, ওখানে কর্মজীবী যারা আছে গিয়ে ওখানে রান্না হতো ওখানে। তো সেই কুলসুমের হোটেলে আমি রান্না করতাম, ওই খাওয়াতাম আর কি। সেই আমার প্রথম আউটডোর, তখন কিন্তু আউটডোর হতো না, ইনডোর শুটিং। এইরকম ছোট একটা স্টুডিও, ক্যামেরা ফিক্সড করা, এবং এক হাত দূরে সরে গেলে বা এই হলে আউট অফ ক্যামেরা, আমাকে ওইখানে থেকেই সব ডায়লগ বলতে হবে, এবং মুখস্থ মঞ্চের মতো, কোনো প্রম্পট নাই। সে যুদ্ধ করে করে আজকের এই অবস্থায় এসেছে। মানে পিনিশ কি কোনো নৌকার নাম আসলে? নৌকা, ওগুলোকে পিনিশ বলা হতো। মানে গুণ টানা যে নৌকা ওগুলো? হ্যাঁ, বড় বড় নৌকা, কিন্তু মানুষ টেনে নিয়ে যেত, মালপত্র আনা নেওয়া হতো। তখন তো নদী পথেই সমস্ত কিছু হতো আর কি, আমাদের এত উড়োজাহাজ বা ইয়েতে। তো সেগুলো যখন অচল হয়ে যেত বা নষ্ট হয়ে যেত, সেগুলোকে হোটেল বানানো হতো, সেইখানে রান্না টান্না হতো। এবং এখন যে বড় বড় হোটেলে বা রোড সাইড হোটেলে খায়, তখন কিন্তু ওইগুলোর মধ্যে রান্না করতো। এই যে আপনার ছেলে মেয়েরা তো আপনাকে ছেড়েই থাকে আসলে, তো আপনার মানে একা লাগে না, কষ্ট হয়? কখনো একা লাগে না। আমি বলি সারা বাংলাদেশের ছেলে মেয়েরা সবাই আমার ছেলে মেয়ে। নাটক যে করি, সবাই মা ডাকে, আদর করে। এই যে ভালোবাসা, মায়া, এটা শুধু আমাদের এই মাটির জন্যই বোধহয়। এখানে ছাড়া, আমি তো বাইরেও গেছি, ওদের ওখানে থেকেছিও বছরের উপরে, কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু আমি পথে বের হলে, আমি যে দোকান থেকে দোকানটা গেছি, দাদি আপনি এত রাগ করেন না, তো ভাল লাগে না। রিক্সাওয়ালাটা আগে, এখন এত বলে না, আগে রিক্সা
এই যে কালকে নাটক দেখছি, ডায়লগ একটা বললো, কেমন ওই ওই সংলাপটাই তার মানে প্রিয় হয়ে গেল। এই যে একটা কাছের কবির কথায় সেই মোর পরিচয় হোক, আমি তোমাদেরই লোক। মাঝে মাঝে একটু বলছি না, আমি কেন রাগ করব, আমি তো ওদেরই লোক, ওদের জন্যই আজকে আমি দিলারা জামান। এই যে মায়া, এই যে ভালোবাসা। আমার মেয়েরা বলে কি, হ্যাঁ অকারণে তোমাকে রাস্তার লোকজন, আমি রাস্তার লোকজন বলে না, বলো না তোমরা, ওদের জন্য আজকে আমি দিলারা জামান হয়েছি। তো এই যে মায়া ভালোবাসা, এগুলো তো সত্যি মানে আমি বলি যে আমি অর্জন করেছি। হ্যাঁ, এটা আমার অর্জন। যখন আমাকে বলে যে আপনার কোনো অতৃপ্তি আছে, আপনি প্রায় 60-65 বছর আমি এই রেডিও টেলিভিশন বা শিল্পের সঙ্গে জড়িত, অভিনয় শিল্পের সঙ্গে, আমি বললাম না, আমার বড় অর্জন হলো এই দেশের মানুষের ভালোবাসা। গ্রামে যাই, কাজ করি, ক্ষেতের মধ্যে কাজ করছি, দিই টমেটো, বাহ মাশাআল্লাহ কি সুন্দর টমেটো হয়েছে, ওমা যখন যাচ্ছি সন্ধ্যার সময় দেখি কি এতগুলো টমেটো নিয়ে এসছে আমার জন্য। এই ভালোবাসা আমি কোথায় পাবো বলো? এটা শিল্পী ছাড়া অন্য কারোর পক্ষে আসলে মানে এই পাওয়াটা হয়তো সবাইকে এরকম, সবাই আপন মানুষ, প্রিয় মানুষ হয় আর কি। এই যে আপনি এত সুন্দর করে কথা বলেন, মানে অভিনয় করেন, মানে কথা বললে সবসময় হাসি মুখে বলেন, এবং শুটিং সেটেও আমি আপনাকে দেখেছি যে আপনি কতটা সিনসিয়ার, এবং আমি মানে বলতেই চাই যে আপনি একেবারে ডিরেক্টরের হয়ে যান। মানে মানে আমি সবসময় বলি, আপনাকে বকা দিলেও মন খারাপ করেন। আমি দেখেছি যে মানে মনে হয় আপনি নতুন শিল্পী, ডিরেক্টরস অ্যাক্টরস। আমি বলবো যে তিনি আমাকে যেভাবে বলছেন আমি সেভাবেই করার চেষ্টা করি, এবং সেখানে যদি আমার কিছুটা ভালো হয় সেটা হয়তো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আমি সবসময় বলবো যে আই এম অলওয়েজ ডিরেক্টরস অ্যাক্টরস, এবং সেটা আমি মেনে চলার চেষ্টা করি, এবং উনি যেভাবে চান এবং যতক্ষণ না আমি পারফেক্ট হবে তিনি ওকে বলবেন, আমি করতে রাজি আছি। আমি নিজে তার সাক্ষী, আমি দেখেছি আপনি মানে ফেরদৌস হাসানের একটা সেটে আপনাকে উনি রীতিমতো বকাঝকা করছিলেন এবং আপনি মাথা নিচু করে শুনছিলেন, মানে মনে হচ্ছিল আপনি একটা নতুন শিল্পী। মানে এটা অসাধারণ আসলে, মানে আপনার এই বিনয় এবং আপনার যে কাজের প্রতি যে সিনসিয়ারিটি, এগুলো প্রয়োজন আছে জীবনের সব ক্ষেত্রে। আমি বলবো যে যখন আমরা কাজ শিখি, আমার ডিরেক্টর হলো তিনি আমার গুরু। তো আমি আরেকজন এই প্রসঙ্গে বলি, অনেক কিছু শেখার আছে। আমি একটা ছোট মেয়ের কাছ থেকে, এখানে সৌমিত্র এসেছিলেন একবার কাজ করতে, কলকাতা অভিনয়। আমরা তো যখন লাইট করে আমরা থাকি না, ও লাইট এনটিভি নাটকে এসেছিলেন, তিন পুরুষ সম্ভবত নাম, উনি দাঁড়িয়ে আছেন। তা আমি এসেছিলাম, দাদা আপনি কেন, আপনি না দিদি, ওর হাইট, ওর কমপ্লেকশন, আমার কমপ্লেকশন এক নয়। আমি না অবাক, প্রথমে বুঝিনি, তারপরে আমি শুনলাম কথাটা এবং চিন্তা করলাম সত্যি তো আমরা করে। তারপরে আবার দেখি যখন আসি আবার লাইট ঠিক করে আবার এ করে, আমি দেখলাম যে ওনারা এত বড় হয়েছেন। তো সবার কাছ থেকে শেখার আমার, কিন্তু যে ছেলেটি আমার বাসায় কাজ করে তার কাছে আমি কখনো না কখনো কিছু শেখার আছে আর কি। 1943 সালের 19 জুন ভারতের বর্ধমানে আপনার জন্ম, এবং 1947 দেশভাগের পর আপনি বাংলাদেশের যশোরে চলে আসেন, এবং সেখানে মানে আমার বাবা তো ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার চাকরি সূত্রে আর কি। তো আপনি যশোর বালিকা বিদ্যালয়ে শুরু হয় আপনার স্কুল জীবন। পরবর্তীতে আপনি পুরান ঢাকায় বাংলা বাজার স্কুল থেকে মেট্রিক পাস করেন, এবং পরে ইডেন মহিলা কলেজ ইন্টারমিডিয়েট পাস করে স্কুল শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর এমএ পড়েছি, এবং আমি গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে বলি যে তখন বাংলার ডিপার্টমেন্ট, তখন আব্দুল হাই সাহেব ছিলেন আমাদের চেয়ারম্যান ডিপার্টমেন্টের, শহীদ মনি চৌধুরী ছিলেন, ডক্টর নীলিমা ইব্রাহিম ছিলেন, তারপরে ডক্টর মুনিরুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান, তারপরে আমাদের মোফাজ্জল হায়দার চৌধুরী, সবাই মিলে মানে বাংলা বিভাগটা। এবং আমি তাদের জন্যই প্রথম আমি বলবো, আমি ডাকসুতে নাটক করি, এবং আগে নাটক হতো তখন ছেলেরা আলাদা, মেয়ে সেজে নাটক করতো তাদের হলে, মেয়েরা ছেলে সেজে, ছেলে মেয়ে একসঙ্গে। কিন্তু মনি চৌধুরী, আমি বললাম স্যার আমাকে তো আমাদের বাসা থেকে এরকম অ্যালাউ হয়তো করবে না এখানে। উনি আমার আব্বাকে চিঠি লিখে দিয়েছেন যে আপনার, আর তখন তো মনি চৌধুরী স্যার একজন আমাদের আব্বা তখন আর নিষেধ করেনি না। আমি, আব্দুল্লাহ আল মামুন, তারপরে ডক্টর এনাম, আমরা প্রথম ওই ডাকসুর নাটক করি আলাউদ্দিন আল আজাদের। মানে কি যে
চমৎকার ব্যাপার, মানে এখন মনে হলো যে কি করে করলাম সেই এই আর কি। তখন তার এত এসব ভিউ টিউ তোমাদের ছিল না, পত্রিকা ছিল, পত্রিকা আবার সপ্তাহে পত্রিকাগুলোতে বাচ্চাদের জন্য একটা পাতা থাকতো, মহিলাদের জন্য থাকতো, সংস্কৃতি একটা নাটক হলে সব পত্রিকাগুলোতে সমালোচনা হতো কার অভিনয় কেমন। তো এগুলো কিন্তু আসলে প্রয়োজন আছে, আমি মনে করি সেগুলো এখন নাই, কিন্তু এগুলো প্রয়োজন আছে। একজন শিল্পী ভিউ এত, এটা কোনো বিচার না। হ্যাঁ, একজন নিজেকে তৈরি করার জন্য একজন শিল্পীর অনেক দূর যেতে হয়, শিখতে হয়, জানতে হয়। তো এখানে তো সেই স্কোপটা নাই। আমি আমাকে খালি আমাকে পছন্দ করে সেজন্যই ভিউ দিয়ে দিলাম। হ্যাঁ, আমাকে সাজলে টাজলে তো এখনও ষোড়শী বানাতে পারবে, তার মেকআপ ম্যানের যেই পারদর্শিতা, কিন্তু সেটা তো ব্যাপার না। জি, 1991 সালে আপনি হুমায়ুন আহমেদের নাটক, মানে বিখ্যাত নাটক অয়ময় দিয়ে আপনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন, মানে একটা দীর্ঘ বিরতির পর। আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ ওখানে দেখা যাচ্ছে যে আমার কোনো মুভমেন্ট নাই, আমি চোখে দেখি না, আমি একটা জায়গায় বসে থাকবো এবং সেই না দেখার মধ্য দিয়ে কিন্তু আমি আমার অনুভূতি কাজ করে প্রচন্ড রকম। আমি কে আসছে আমি বুঝতে পারি, অমুক আসছে, এবং আমি সমস্ত আমার ছেলে সে এগুলো কিছুই জমিদারি কিছু সব তো চলে গেছে, তারপর যেটুকু আছে কিছুই দেখে না, আমি সব তদারকি করছি। তো ওই একটা চরিত্রকে তৈরি করা আমার জন্য সত্যি অনেক ভয়ের ছিল এবং চ্যালেঞ্জিং। আমি সেটাই বলছি যে ধীরে ধীরে আপনি একদম মানে খুবই অপরিহার্য করে যে আমি মানে এত মানে দর্শকের কাছে গেছি না, মানে সবাই মনে করতে সত্যি আমি বোধহয় ওরকম বদরাগী বা কিছু। তারপর তার আরেকটা কাজ যখন এইসব দিন রাত্রি ওটাও করলাম, তো এইসব কাজগুলো করতে গিয়ে না মানে ওই মানুষটিকেও পেয়েছি, একটা এমন একজন মানুষ, সত্যি মানে বিরল একজন মানুষের। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আসলে হুমায়ুন আহমেদের ম্যাজিকটা কি। আমি ওনার প্রতি এমনি তো কৃতজ্ঞ, আরও আমি বলবো যে তিনি এদেশে পাঠক সৃষ্টি করেছেন। তার বই দিয়ে যে মানে পাঠক তৈরি করা, একটা তার বই নিলে সেটা শেষ না করে রুদ্ধশ্বাসে শেষ করে দেওয়া, আমি বলবো যে তার মতো আর কেউ করতে পারে। একদমই তাই। তো এই যে বর্তমান টেলিভিশন নাটকের গল্প নির্মাণ, শিল্পী নির্বাচন, কাজের পরিবেশ সম্পর্কে আপনার কাছে না, আসলে সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়, কেমন মানুষের রুচি বদলে গেছে এখন সবকিছু। আগে সে একান্নবর্তী পরিবার সবাই একসঙ্গে, তারপরে একটা বাড়িতে একটা টেলিভিশন হয়তো আছে এই পাড়ার মধ্যে, তা আবার অ্যান্টিনার উপরে বাঁশের মাথার মধ্যে। এখন তো সেটা প্রযুক্তি আমাদের দরজা খুলে দিয়েছে, জানালা হাতের মুঠোয় নিয়ে এসেছে, সব কিছু হাতের ভেতরে, অন্যদের সঙ্গে আমি তুলনা করব। সুতরাং আমাদেরকে তো সব কিছু বদলে গেছে, যখন আমাদেরকেও বদলাতে হবে। আগের চেয়ে ভালো নাটক হচ্ছে না বা এগুলো চিন্তা করা ঠিক না। তবে আমি সবসময় জোর গলায় বলি, আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, সেই ঐতিহ্য সংস্কৃতিকে আমরা বিসর্জন দেব না, এগুলো আমরা লালন করব এবং বংশ পরম্পরায় এবং আগামী প্রজন্মকেও আমরা সাহায্য করব এই নাটক, অভিনয় বা অন্য যা আছে শিল্প, সংস্কৃতি চর্চা, এগুলো যেন তাদের মধ্যে আমরা বপিত করতে, এবং অবশ্যই সুস্থ সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক। জি। তো এই যে আমরা দেখলাম যে আপনি একটা দীর্ঘ সময়, সেই 47 আপনি দেখেছেন, তারপর 52, আপনার আবার 71 আমি যদি বলি, এবং আপনি 90-এর আন্দোলনের যদি কথা বলি, এবং সর্বশেষ 24। এই যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন বা ভাবনাটা কেমন? স্বপ্ন তো অনেক দেখি, ছানি পড়া চোখে। স্বপ্ন দেখতে দেখতেই তো এত দূর এসেছি। 71-এর যুদ্ধের সময়, তখন বয়স কম, যে গ্রামে পালিয়েছিলাম, সেখানে সারাদিন ধানের গোলার পেছনে লুকিয়ে রাখতো আমাকে। ওখানে যে একটি যুবতী মেয়ে গেছে, ওখানে আছে, কেউ যেন বুঝতে না পারে। ভোর অন্ধকার থাকতে কলতলা থেকে একটু 2 মগ পানি মাথায় দিয়ে গোসল করে গিয়ে, তারপরে কিভাবে যুদ্ধ হয়েছে, সবাই সর্বস্ব হারিয়ে হাসি মুখে আবার সংসার তৈরি করেছে, যে না এখন আমরা স্বাধীন। এমনি করে করে যে আশা ছিল হয়তো পূরণ হয়নি। এখন কেমন লাগে? এখন আমার তো মানে চাওয়ার কিছু না, আমার
প্রজন্ম সামনের যারা আছে তাদের জন্য একটা সুন্দর শান্তিময় একটা দেশ, একটা গণতান্ত্রিক দেশ যাতে তারা পায়, স্বাধীনভাবে তারা চলতে পারে, মতামত প্রচার করতে পারে, এরকম একটা সুন্দর দেশই তো আমরা, সমৃদ্ধ হবে সব, তাদের কাজকর্ম, তাদের প্রতিভার ইয়ে হবে, বিকাশ হবে, সেগুলোকে ধারণ করবে সবাই। সুন্দর স্বপ্ন, সুন্দর জিনিস তো সবাই চায়, আমিও চাই। জানি না সামনে, আশা করি, আশাহত মানুষ তো জীবনে চলতে পারে না। আমি এখনো আশা করি আমরা ভালো কিছু পাবো। জি নিশ্চয়ই, আমরাও আশা করি যে আমরা নিশ্চয়ই ভালো কিছুই পাবো, বাংলাদেশের ভালো কিছুই হবে। তো আপনি এত কষ্ট করে ব্যস্ততার মধ্যেও এনটিভির স্টুডিওতে এসেছেন। না, ব্যস্ততা না, বরং ভালো লাগে আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারি। এখানে অনেক স্মৃতি আছে। সকালবেলা এসে অনুষ্ঠান করে যেতাম, এখানে বাজার করে নিয়ে চলে যেতাম, কাছেই ছিল বাসা, এখন দূরে চলে গেছি। তবুও পুরনো সব কিছু, ওই কাপড়টা দেখলেও গন্ধটা নিতে ইচ্ছা করে, বইটা নিতে ইচ্ছা, বইটার সেই গন্ধটা হাতের মধ্যে নিয়ে পরশ বোলাতে ইচ্ছা করে। এরা তো আমাদের তখনকার জীবন, অল্প কয়েকটা, এখন অনেক চ্যানেল হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই সঙ্গে কিন্তু পুরনো যা আছে, যারা আছে সাথে, আমাদের সাথে ছিল, যাদের সাথে চলেছি, কাজ করেছি, তারা তো অন্তরেই থাকবে। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভিতে আজকে সময় দেওয়ার জন্য। আমারও এনটিভির সাথে আমার অনেক পুরনো একটা বন্ধন, সম্পর্ক, এবং আমারও কৃতজ্ঞতা। ক্যামেরার পেছনে এবং অন্য যারা সবাই কষ্ট করছে, সবাইকে আমি দোয়া জানাই, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। এনটিভি এগিয়ে যাক, 22 বছর একটা যৌবনে পদার্পণ করেছে, সমস্ত শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যে সমস্ত আছে এগিয়ে যাবে, প্রতিবাদ জানাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সুস্থ সাংস্কৃতিক যে চর্চা, সেটার বাহন হবে, এটাই আশা করি। জি ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। ভালো থাকবেন সবাই।